নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো শুক্রবার, শুক্রবারের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ ঘুম থেকে উঠেছি কটায় জানো? তখন বাজে বেলা 11টা। লুচি ভেজে নিচ্ছি আর চা করে নিচ্ছি। ইদানিং ব্রেকফাস্টে এটাই খাই। কিছুদিন যাবত যেন শুধু চা আর লুচিটা খেতে ইচ্ছা হচ্ছে, তাই খাচ্ছি। যতদিন যখন যেমন মন চায় তখন সেরকম। যেমন আজ শুক্রবার বলে বেলা 11টায় ঘুম থেকে উঠেছি। সুবিধা একটাই, শাশুড়ির চোখ রাঙানি নেই, ননদদের ঝাঁকুনি নেই। তো এরকম ফ্রি সংসার কজনের ভাগ্যে জোটে, তাই না? সেরকমটাই মনে হচ্ছে তো তোমাদের? আসলে তা না, আমার কি বলো তো, ওই যে শুক্রবার দিন মেয়ের ছুটি, তো সেজন্য একটুখানি ল্যাদ খেয়ে খেয়ে বেশ আয়েশ করে করে দিনটা কাটাই। আর আজকে এখন মেয়েকে একটা রুটিন করে দিয়েছি যে ঘুম থেকে উঠে তুমি বিছানাটা তুলে নেবে, বিছানাটা পরিষ্কার করে তারপর নিজে ফ্রেশ হবে। তো যাই হোক, এটাই করেছি। আর সকালবেলা আমি তো দেখলে ব্রেকফাস্ট করে নিয়েছি আর মেয়েকে খাওয়ালাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ফেনা ভাত করে মেয়েকে খাইয়ে দিলাম। আর আজ যেহেতু ফ্রাইডে, ফ্রাইডেতে চিকেন রান্না করতেই হবে। আর যে কোনো ভালো মন্দ করতে হবে, তো আজকে ভালো মন্দর মধ্যে চিকেনটাই পড়লো ভাগে। চিকেনটা ছিল ঘরে, তো গতকালকে না চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো যার জন্য ঘুম থেকে উঠেও তত একটা কষ্ট হয়নি। আর যে শুক্রবার দিন কাছাকাছি করি, তো ভেবেছিলাম আজকে আর করবো না, আজকের দিনটা একটু রেস্টই নেব। আজকে রাতে ভিজিয়ে রাখবো, মানে শুক্রবার রাতে ভিজিয়ে রাখবো, শনিবার দিন না হয় কাচাকুচি করা যাবে। একটা শুক্রবার না হয় থাক আমার জন্য। তো সেরকমটাই ইয়েটা করে নিচ্ছি। আর ভাবছি ডাল করতে হবে আবার, তো ভাবলাম ডাল করব নাকি দুপুরে খাওয়ার পরে আর বাবার কাছে জিজ্ঞাসা করে দেখবো কি গো, রাতে কি একটু রুটি খাবে, চালের গুঁড়োর রুটি? যদি কিনা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয় তাহলে তো আর কি, ফ্রাইডে একদম হ্যাপি ফ্রাইডে, ফ্রাইডে হয়ে যাবে। কারণ তাহলে আমাকে আর ডাল করতে হবে না, রাতে চালের গুঁড়োর রুটি আর মাংস থাকলে পরে হয়ে যাবে। তো এই যে রান্নাটা করে নিচ্ছে আর মেয়ে ওদিকে স্নান ধান করছে, ইয়ে করছে। বিছানাটা তো ও গুছিয়ে নিল। যেমনই গোছাক ভালোই গোছায়, তারপরেও যদিও বা কখনো খারাপ হয়ে যায় তাও না আমি কিছু বলি না। কারণ কি বলো তো, আমি যদি খারাপ বলি না তাহলে ওর কাজ করার আগ্রহটাই কমে যাবে। আর যদি বলি ভালো হয়েছে, সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে বিছানাটা গোছানো, তাহলে না ও আগ্রহ নিয়ে কাজগুলো করবে। তো আমার সঙ্গে ছোটোবেলায় যেমনটা হতো, মানে একবার ইয়ে মনে আছে, কি আমি শুয়েছিলাম, বাপি এসে খুব করে বলছিল একবার চা কর না, একটুখানি চা কর না, তোর হাতের চাটা বেশ ভালো হয়। এবার ঘুম ঘুম চোখে মা রান্না করছে, আমি না চা বসিয়েছি, জল দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আমি ভাবছি চাও দিয়েছি। এবার চায়ের জায়গায় না কালো জিরে দিয়ে দিয়েছিলাম, জানো তো। তো তারপর আমি তো চাপিয়ে দিলাম আর মাকে বললাম তুমি দেখো ফুটে গেলে তারপর আমাকে ডাক দিও। এবার মা দেখছে চায়ে না রং আসছে না। এবার মা ভেবেছে মনে হয় চায়ের পাতি দেওয়া কম হয়ে গেছে আর কি চাটা। তো মা আবার একটুখানি চা দিয়ে দিল। তো ইতিমধ্যে কালারও এসে গেছে। তখন আমি যে দেখি চাটা হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিয়ে বাপিকে দিয়ে দিলাম। আর বাপি তো আর কোনো কথা বলছে না, যে কেমন যেন একটা লাগছে, চায়ের টেস্টটাও আসেনি। এবার বাপির থেকে না আমার কাকুর ছেলে একখানা ইয়ে চেয়েছে। যেটা বলছিলাম আর কি, আমার কাকুর ছেলে ছিল, কাকুর ছেলে আবার বাপি থেকে একটুখানি চা খেয়েছে। বলছে যেহেতু তোমার চায়ের থেকে আমি একটু চা দাও, বাচ্চারা থাকলে যেমনটা হয় আর কি। তো আমার কাকুর ছেলে খেয়ে বলছে, আমাকে বলছে ও দিদি ভাই জানো তো তোমার চায়ের থেকে না নোনতা বিস্কুটের গন্ধ আসছে। সে চায়ের থেকে আবার নোনতা বিস্কুটের গন্ধ কীভাবে আসে রে? তার মানে ওই যে কালো জিরে দিয়েছি, ও তো ওটা বলতে পারছে না, তাই বলছে নোনতা বিস্কুটের গন্ধ আসছে। তা বাপি বলছে এই আমি তো চাটা খেয়ে নিলাম, সত্যি রে চায়ের থেকে না কেমন যেন কালো জিরের গন্ধ পাচ্ছি। তারপর মা বলছে আর চায়ের মধ্যে তো চা আমি দিলাম, তাহলে তোমার মেয়ে মনে হয় চায়ের থেকে মানে চায়ের মধ্যে এ না দিয়ে কালো জিরে দিয়েছিল। কিন্তু বাপি কিন্তু একবারও বলেনি যে চাটা খারাপ হয়েছে। কিন্তু এই কাজটা যদি এখন করতাম তাহলে তো কথা শোনার আর অন্ত ছিল না। তো যাই হোক, সময়ের পরিহাসে কেউ ওই যে বলে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমি মনে হয় ঠেকেই শিখেছি। তো জীবনে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, বয়সের তুলনায় অভিজ্ঞতার ভারটা না একটু বেশিই হয়ে গেছে। তো সেজন্য অনেক ম্যাচিউরড হয়ে গেছি এখন।
মানে ওই যে কারো কটু কথায়ও এখন আর কষ্ট লাগে না, মনে হয় মুখের উপর জবাব দিয়ে দিই, কিন্তু সেটাও পারি না। তো সেজন্য না মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি না যে ভালোবাসার মানুষদের থেকে দূরত্বটা অনেকটা কমিয়ে দিয়েছি। দূরত্বটা কমিয়ে দিয়ে না গুরুত্বটা বুঝিয়ে দিতে হয়, তো সেরকমটাই। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে বাদবাকি কাজও করে নিচ্ছি। আর তাই ওই যে বললাম, সময়ের পরিহাসে অনেক কিছু বুঝে গেছি। তো এটুকু বুঝে গেছি যে আমার প্রয়োজনে কাউকেই আমি পাশে পাবো না, সেটা তুমি আর্থিক দিক দিয়ে বলো বা মানসিক দিক দিয়েই বলো, কারো সাহায্যই আমি কখনো পাবো না। তো আমার নিজের ভালো থাকার পথটা আমাকে খুঁজে বের করতে হবে। তো সেজন্য ঘরে আর শুধু একদম হোম মেকার হয়ে না থেকে ভাবলাম কিছু আর্নিং আমাকে করতেই হবে। তো ইউটিউব থেকে যে আমার কোনো আর্নিং হবে না সেটাও আমি বুঝে গেছি। তো এটা আমার বলতে পারো ইউটিউবটা এখন আমার যেন রক্তে মিশে গেছে। কোনো কিছু করতে গেলে পরে যখন খুব বেশি মন খারাপ লাগে তখন মনে হয় একটু ভিডিও করি, এভাবেই আর কি। তো সেজন্য আর্নিংয়ের চেষ্টাও করছি, ঘরে বসেই কিছু করার চেষ্টা করছি, যার কারণে ইউটিউবে এখন সেভাবে সময় দিতে পারছি না। তবে সবার কাছে একটাই অনুরোধ, যে একটু প্রে করো যাতে আমার চলার পথটা অনেকটা মসৃণ হয়। তো এটাই। তো সংসারের কাজ তো থাকবেই, সংসারের কাজের পাশাপাশি যেটুকু সময় পাই সেটুকু সময় কাজের চেষ্টা করছি, মানে সে যে কাজটা পেয়েছি সেটা করার চেষ্টা করছি। জানি না কত দূর কী হবে, তবে হ্যাঁ, হাজব্যান্ডের সাপোর্ট পুরোপুরিটাই পেয়েছি, যার কারণে কিছুটা সহজ হয়েছে। সে বুঝে হোক বা যে যে কোনোভাবে হোক, হ্যাঁ সে আমাকে সে সাহায্য না করলে অবশ্যই এগুলোর ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, পুরো ইয়েটা সেই শিখিয়ে দিয়েছে, সেভাবেই হচ্ছে। এখন ঠাকুরের কাছে একটাই কামনা যে সব দিক দিয়েই তো আমাকে মেরে রেখেছো, তো একটুখানি এটুকু ইয়ে দিও যাতে এভাবে আমি কিছু করতে পারি, যেটুকু আর্নিং করতে পারি অন্তত আমার মায়ের মুখটা দেখতে যাওয়ার ব্যবস্থা যেন আমি নিজে নিজে করতে পারি, এটাই। তো এটাই হলো একদম ট্রপিক্যাল ইয়ে, যেটা একদম মধ্যবিত্তের কথা, যেটা জানো তো মধ্যবিত্তদের না অনেক কিছুতেই সমস্যা, মানে পেটে খাবার না থাকলে পরেও বলতে পারে না কারোর সামনে যে না আমি না খেয়ে আসছি। কিন্তু আর যারা প্রচুর ধনী তাদের তো এরকম কোনো সমস্যাই নেই, আর যাদের দেখবে মানে ছোট থেকে এরকমভাবে অভ্যস্ত তাদের কিন্তু কারোর সামনে বলতে লজ্জা লাগবে না যে এটা করতে পারবো না, ওটা নেই, সেটা বলতে তাদের বাধা লাগে না। কিন্তু মধ্যবিত্তদেরই হয় যত সমস্যা। তো সেজন্য আমার সমস্যার জন্য যে আমি যে বাইরে কোনো কাজ করব সেটাও ওই মান সম্মানের ভয়ে করতে পারছি না, আর সেজন্যই ঘরে বসে কাজগুলো করার চেষ্টা করছি। তো এভাবেই চলে। জানো তো যে মধ্যবিত্তের যেসব বউরা হয় তাদের যে প্রত্যেকটা জীবনের গল্পই আমার মনে হয় এরকম, যে আসলে সোশ্যাল মিডিয়াতে তো সবাই সব কিছু প্রকাশ করতে পারে না, যেটুকু ভালো মুহূর্ত সেটাই কিন্তু সবাই প্রকাশ করে, কিন্তু তার পেছনে যে খারাপ মুহূর্তটা থাকে সেটা কিন্তু প্রকাশ করে না। দেখবে যে ইয়ে করতে গেলে যে আর কি ভালো একটা ছবি তুললে যদি ভালো হয় সেটাই আমরা পোস্ট করি, খারাপগুলো কিন্তু আমরা ডিলিট করে দিই। তো সেরকমটাই কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির বউদের জীবনটা ওরকম, ভালো জিনিসটা সবার সামনে তুলে ধরে আর লোক লজ্জার খাতিরে বাদবাকি যে এটা ওরকম ডিলিট করে জীবনের মাঝে চাপাই পড়ে থাকে। তো সেজন্য সব কথা তো আর বলতে পারি না, অনেক সময় অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক কিছু বলে ফেলি, আবার অনেক কিছু লুকিয়েও যায়। যাই হোক, এভাবেই চলছে জীবন। আর রান্নাবান্না ইতিমধ্যে কমপ্লিট, আর কেরোসিন দিয়ে ঘরটাকে একটু মুছে নিচ্ছি করে, কেরোসিন দিয়ে এখন এই যে গরম ভাব পড়ছে না, মাঝে দু একদিন বাদে বাদে যদি কেরোসিন দিয়ে ঘরটার মুছে নিই না তাহলে তোমার পিঁপড়ে পোকা এগুলো একটুখানি কম হয়। তো একদম সিম্পল মেনু, চিকেনের ঝোল আর ভাত। তো চলো এই ঘরটার মুছে যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্না বান্না কেমন কি হলো না হলো, আর এগুলো করে তারপর একটুখানি ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। তো চলো, হয়ে গেছে আমার ঘর মোছা। আর যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম তার মধ্যে দেখলাম কিছু জিনিস শুকিয়ে গেছে, চাটা পুরোটা ঢালা ছিল না, মানে চাটা ফুরিয়ে গেছিলো। তো ছোট একটা প্যাকেট পাড়ার দোকান থেকে মেয়ে এনে দিয়েছিল, তো ভাবলাম সেটাই এখন ঢেলে রাখি, আর বাজার থেকে আসলে পরে তখন ব্যবস্থা করা যাবে। তো এইটুকু দিয়ে 2-3 দিনের কাজ আমার চলে যাবে। তো সেটাই ইয়ে করে নিচ্ছি। আর তারপর যেসব বাসনগুলো ধুলাম সেগুলো জায়গায় রাখতে হবে, মানে কাজ তো একটার পর একটা থাকেই, সেগুলো তো আর ইয়ে করা যায় না।
প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে যে আমি আমার সব পুরোটাই সংসারে দেব, আমার যত কষ্ট হোক না কেন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করব। রান্নাবান্না কমপ্লিট, আর সব কিছু মুছে গুছে একদম পরিষ্কার করে নিলাম, বেসিনও ফাঁকা। চলো রান্নাটার লাস্ট লুক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে চিকেনের পাতলা করে লাল ঝোল, আর এদিকে ভাতও হয়ে গেছে। এখানে মেয়ে বানাবে কি বলে ফুচকা, তাই সুজি ভেজানো আছে এর মধ্যে। আর এখানে আছে স্যালাডটা কেটে রাখলাম, খাওয়ার সময় নুন দিয়ে মেখে খেয়ে নেব। চলো এখন ঘরে যাই, জামা কাপড় ভাঁজ করার আছে সেগুলো করে নিই। ও এদিকে ফুচকা কেমন হচ্ছে, হায় হায় এতটুকু করা লাগবে না গুলি। মা এই দেখো এইটুকুই এত এরকম হচ্ছে। ওই তো ওই বড় করে করেও এরকম করে কেটে নিয়ে যায়, ওই তেলের কোটার যে মুখ আছে না ওই মুখেও দিয়ে কেটে নিয়ে যায়। থাক তুই গুলি পাকাই যাবি, গুলি পাকায় দেবো, আর এগুলো করা হয়ে গেছে, করতে গেলে আবার এক্সট্রা খাটনি হবে। আচ্ছা ঠিক আছে করো। তো এখন সন্ধ্যাবেলা দেখলে মেয়ে ফুচকা বানাচ্ছে, তো খুব একটা ভালো হয়নি, তো ভালো করতে পারেনি ও। আজকে প্রথমেই চেষ্টা করছিল, তো আমি জানতাম যে বাড়িতে করাটা অতটা সহজ নয়। তো আমিও একবার বিয়ের আগে ওরকম চেষ্টা করেছিলাম, ভালো হয়নি। তখন তো আর ইউটিউব ছিল না, তখন না আমরা আর কি পেপারে যখন কোনো রেসিপি পেতাম সেটুকু কাটিং করে রেখে দিতাম। টিভিতে কোনো রান্নার প্রোগ্রাম হলে, ওই যে বললাম ছোটোবেলা থেকেই ওই যে এক কাকিমার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কাকিমাকে যেমন যেমন করে কাজ করতে দেখতাম তো তেমন তেমন করে করার চেষ্টা করতাম। তো কোনো রেসিপি পেলে সেটা আবার খাতায় টুকলি করে রেখে দিতাম, সেটা পরে আবার নিজে নিজে করার চেষ্টা করতাম, এরকমটা করতাম। আর এখন তো ইউটিউব হয়েছে, কোনো কিছু করতে মন চাইলে ইউটিউবে সার্চ দাও আর সব কিছু পেয়ে যাচ্ছ, বা এরকমই। তো যাই হোক, যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম স্বপ্ন নিয়ে আসে যে শ্বশুরবাড়িতে যে আমি আমার পুরো ইয়েটা দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সবার সাথে সুন্দরভাবে সংসার করব, আমার কষ্টগুলো আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখবে। ঠিক তেমনটা তো আমিও এসেছিলাম, কিন্তু আমি যেহেতু কোনো প্রকার সাপোর্ট শ্বশুরবাড়ি থেকে পাইনি, সেটা মেন্টালি বলো বা ফিনান্সিয়ালভাবে, যেভাবেই বলো না কেন, কোনো সাপোর্টই আমি পাইনি সেভাবে কারোর কাছ থেকেই না। হ্যাঁ একবার পেয়েছিলাম, যখন আমার সিজার হয়েছিল তখন সো কল এক রিলেটিভ, সেই আমার বাবার টাকা দেওয়ার কথা ছিল, তো কিন্তু ওই মুহূর্তে আমার বাবা যেহেতু টাকাটা দিতে পারছিল না, তো সেজন্য সে আর কি আমার বাবার হয়ে ওই টাকাটা দিয়েছিল। কিন্তু তার বিনিময়ে যতদিন আমার বাবা টাকাটা শোধ করতে পারেনি ততদিন আমি আমার মানে আমার বাবার বাড়ির কারোর সঙ্গে আমি কথা পর্যন্ত বলতে পারতাম না। টাকাটা শোধ হয়েছে, তারপর আমি আমার মা বাবার সঙ্গে কথা বলতে পেরেছি। তো মানে বুঝতেই পারছো তাহলে জীবনে, ওই যে বললাম জীবনে অনেক অভিজ্ঞতা আছে, সেজন্য এখন সব কিছু এখন গা সওয়া হয়ে গেছে, এখন আর কোনো কিছুতে কোনো কি কষ্টটা ওইভাবে আর হয় না। তো যার কারণে সে এখন অনেকটা ম্যাচিউরড হয়ে গেছি। তো কি আর বলবো, সব মানে কষ্টের কথাগুলো বলতে গেলে না তখন কি শেষ হয় না, কিন্তু ভাবি যে বলবো না, কিন্তু ওই যে যখন মনটা ভার থাকে তখন কথাগুলো চলে আসে। জানি বলে কোনো লাভ নেই, তোমরা যারা শুনছো তা ভাবছো আমরা কি করব, কিন্তু সত্যি এখন এই মুহূর্তে না আমার একটা মানে বেশ ভালো অঙ্কের টাকা যদি আমি আর্ন করতে পারতাম তাহলে আমার সমস্যাগুলো আমি নিজে ইয়ে করতাম। তো সেজন্যই চেষ্টা করছি, ওই যে বললাম বুঝে গেছি যে ইউটিউব থেকে সেভাবে আমার কিছু হবে না, তো সেজন্য অন্যভাবে আর্ন করার চেষ্টা করছি, যার কারণেই করছি না। তো ওই যে বললাম যে এটা শুধু আমার গল্প নয়, এরকম মিডিল ক্লাস ফ্যামিলির বউদের অনেকের গল্প এটা। তো কী হয় জানো তো, যখন নিজের কষ্টটাকে অনেক বড় করে দেখা হয়, কি মনে হয় যে আমার কষ্টের কেউ নেই, তখন না বোঝা যায় যে যদি দেখা যায় যে আমার থেকে কষ্টে যে আছে তার দিকে যদি তাকাও তখন মনে হয় যেন আমার কষ্টটা এর কাছে কিছু না, আর যে দেখবে অনেক সুখী তার সঙ্গে যদি নিজের তুলনাটা করো তখন মনে হবে যে না এর থেকে আমার জীবনে কষ্টের যেন আর কোনো শেষ নেই। তো এটাই হলো ব্যাপার। তো সব কিছু বুঝে শুনে সব কিছু করে বুঝে গেছি, তো সেজন্য নিজের জীবনটা নিজের মতো করেই সাজিয়ে নিচ্ছি বা নেওয়ার চেষ্টা করছি। তো সব কাজবাজ কমপ্লিট, এখন নিজে একটুখানি ফ্রেশ হব আর জামা কাপড় চেঞ্জ করব,
অনেকগুলো কাজ করেছি তো হাঁপিয়েও গেছি। তো এখন 1 কাপ লাল চা করব, করে চুপচাপ বসে বসে সেটা খাবো, তারপর একটু ফোন ঘাটাঘাটি। আর ওই যে বললাম নিজে একটু আর্ন করার চেষ্টা করছি, এখন জানি না কত দূর এগোতে পারবো। তো সেই কাজটা নিয়েও বসতে হবে, সব দিকেই তো আমাকে সময় দিতে হবে, তাই না? তো ইয়ে করো, তো ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ওই যে বললাম মেয়ে ফুচকা বানাতে যে পেরে ওঠেনি, আর অযথা আমার কড়াইটাকে পুড়িয়ে যা করেছে না, সেটা মাজতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। তো এই যে আমার চা হয়ে গেছে। তো এখন এই চাটুকু নেব, আর এর মধ্যে যে আদা দিয়ে চা করেছি, আদাটুকু বেছে বেছে নিয়ে নেব, তাহলে গলার মধ্যে না কেমন যেন খুসখুস করছে। সেজন্য আদাটাকে একটুখানি আস্তে আস্তে বসে চিবোবো, আর ল্যাপটপে বসে কাজগুলো করব। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিন্তু নেক্সট ভিডিওটা কি আসবে আমি জানি না। এক দিদিভাই আমাকে বলেছিল যে একটা ভিডিওর জন্য, তো সেটা করার